নমস্কার বন্ধুরা, আজ বাংলা.কমের মুর্শিদাবাদ সফরের আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ সকাল সকাল ওয়েদারটা একটু মনোরম থাকায় স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে থাকছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমলে তৈরি হওয়া কাটরা মসজিদ, বিখ্যাত জাহান পোশা কামান এবং মুর্শিদ কুলি খানের নাতি তথা বাংলার তৃতীয় নবাব সরফরজ খাঁয়ের অসমাপ্ত ফুটি মসজিদের কথা। আমরা সকাল 10টা নাগাদ পৌঁছে গেছিলাম কাটরা মসজিদে। মুর্শিদাবাদের ইতিহাস বলতে গেলে প্রথমে উঠে আসে মুর্শিদ কুলি খানের সময় নির্মিত এই কাটরা মসজিদের কথা। মুর্শিদাবাদে থাকি, অথচ মুর্শিদাবাদের অনেক ইতিহাসই আমাদের মধ্যে এখনও অজানা রয়ে গেছে, যেমন এই কাটরা মসজিদ। চলুন আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি মুর্শিদ কুলি খান এবং এই কাটরা মসজিদের কিছু ইতিহাস। প্রথমেই আসি মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে। আনুমানিক 1660 সালে দাক্ষিণাত্যের বুরহানে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে মুর্শিদ কুলি খানের জন্ম হয়। সেই সময় তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তার পরিবারের আর্থিক অবস্থা সুবিধাজনক না থাকায় মাত্র 10 বছর বয়সে হাজি শফি নামক একজন মুঘল দেওয়ান তাকে ক্রয় করে নেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ হাদি খাঁ। হাজি শফি তাকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকেন এবং তার শিক্ষা দীক্ষার ব্যবস্থাও করেন। উন্নত শিক্ষার জন্য তাকে পারস্যেও পাঠানো হয়। হাজি শফির মৃত্যু পর্যন্ত তিনি পারস্যেই অবস্থান করেন। হাজি শফির মৃত্যুর পর 1696 সালে তিনি ফিরে আসেন ভারতবর্ষে। এখানে তিনি বেরার প্রদেশের দেওয়ানের অধীনে চাকরি গ্রহণ করেন। রাজস্ব বিষয়ে সম্যক জ্ঞানী মোহাম্মদ হাদি অল্প সময়ের মধ্যে মুঘল রাজ পরিবারের নজর কাড়তে সক্ষম হন। তার বিচক্ষণতা, সততা এবং পরিশ্রমী ব্যক্তিত্বের মুগ্ধ হয়ে তৎকালীন সম্রাট ঔরঙ্গজেব তাকে তার জন্মস্থান দাক্ষিণাত্যের দেওয়ান হিসেবে নতুন চাকরি প্রদান করেন। তার রাজস্ব বিষয়ক জ্ঞানের জন্য নতুন উপাধি দেন করতলব খান। ঔরঙ্গজেব তার কাজে খুশি হয়ে তাকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। সেই সময় বাংলার সুবেদার ছিলেন ঔরঙ্গজেবেরই পুত্র আজিমউদ্দিন। তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। করতলব খান বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হবার পরেই আজিমউদ্দিনের দেহরক্ষী হিসেবে নিযুক্ত প্রায় 7000 দেহরক্ষীকে কর্মচ্যুত করেন। এই ঘটনায় আজিমউদ্দিন করতলব খানের ওপর প্রচণ্ড ক্রোধিত হন। আজিমউদ্দিনের কর্মচ্যুত দেহরক্ষীরা করতলব খানকে অপদস্থ করার চেষ্টা করেন। এই কথা যখন ঔরঙ্গজেবের কানে যায়, তিনি তৎক্ষণাৎ করতলব খানকে বাংলার রাজস্ব বিভাগ জাহাঙ্গীরনগর, যেটা এখনকার ঢাকা, সেখান থেকে মকসুদাবাদে স্থানান্তর করেন এবং আজিমউদ্দিনকে পাটনায় পাঠিয়ে দেন। এই ঘটনার পর করতলব খান বাংলার রাজস্ব সংস্কারের কাজে হাত দেন। এখানে বলে রাখা ভালো, সে সময় সবচেয়ে বেশি রাজস্ব আদায় কিন্তু এই বাংলা থেকেই হতো। ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের সঙ্গে মুঘলদের যুদ্ধের ফলে ঔরঙ্গজেবের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। এ সময় করতলব খান বাংলার রাজস্ব আদায় বাবদ প্রায় 1.5 কোটি টাকা তুলে দেন ঔরঙ্গজেবের হাতে। খুশি হয়ে ঔরঙ্গজেব করতলব খানকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান এবং তার উপাধি অনুসারে মকসুদাবাদের নতুন নাম হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ধার্মিক নবাব। তার ন্যায়পরায়ণতার সবচেয়ে বড় প্রমাণ হল তিনি তার একমাত্র পুত্রকেও হত্যা করতে পিছুপা হননি। মুর্শিদ কুলি খানের শেষ ইচ্ছা অনুসারে এই মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাধি দেওয়া হয়। নবাব চেয়েছিলেন মানুষের পদধূলি তার কবরের ওপর পড়ুক। তিনি মনে করেছিলেন জীবনের যা কিছু অন্যায় অপরাধ জমেছে তা এভাবেই মুছে যাক। 1723 এবং 1724 সালের মধ্যে নির্মিত কাটরা মসজিদ পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় মসজিদ। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মসজিদটি মুর্শিদ কুলি খান কর্তৃক ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল এবং তার সমাধিও রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে মুরাদ ফরাশ খান একজন স্থপতি এবং মুর্শিদ কুলি খানের বিশ্বস্ত অনুসারীকে এই মসজিদটি নির্মাণ করতে বলা হয়েছিল।
ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা কাটরা মসজিদের একটি চিত্তাকর্ষক কাঠামো রয়েছে। বিশাল গেট, উঠান এবং দেওয়াল আকর্ষণীয় ফটোজেনিক দৃশ্য প্রদান করে। বিশাল গম্বুজ এবং দুটি 70 ফুট লম্বা মিনার জটিলভাবে ডিজাইন করা হয়েছে। ঘুরতে থাকা সিঁড়িটি মিনারের শীর্ষে নিয়ে যায় এবং উপর থেকে মুর্শিদাবাদ শহরের একটি বড় অংশ দেখা যায়। বিপদের বিরুদ্ধে মাস্কেটারি করার জন্য এগুলিরও ফাঁক রয়েছে। এর দেয়ালে নবী মুহাম্মদের প্রশংসায় ফার্সি শিলালিপি রয়েছে এবং এটি নির্মাণের তারিখ প্রকাশ করে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা কমেন্টই আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। 90 সালের এক ভূমিকম্পে এই কাটরা মসজিদের অন্য দুটি মিনার ও মসজিদের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই সেই ভাঙা গম্বুজের অংশটি, যেটি 1897 সালে ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছিল। এর অপর দিকেও আরেকটি মিনার বা গম্বুজ আছে, যেটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভূমিকম্পের কারণে। এই অংশটিও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল ভূমিকম্পের কারণে। আমি এখন যার উপর দিয়ে হেঁটে চলেছি। এখানেও ছোট ছোট ঘর করা ছিল, যেখানে বসে কোরআন পাঠ করা হতো। প্রায় 700 লোক একসঙ্গে বসে গোটা মসজিদে কোরআন পাঠ করতে পারত। মসজিদটির এই উঠোনে বসেই প্রায় 2000 লোক একসঙ্গে নামাজ পড়তেন। যদি এই উঠোনের দিকে ভালোভাবে দেখা যায় তাহলে প্রতিটি জায়গায় আলাদা আলাদাভাবে মাদুর আকৃতির চৌকোনা ঘর করে রাখা আছে, যেখানে বসে নামাজিরা একসঙ্গে নামাজ পড়তে পারত। কাটরা মসজিদ ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ফুটি মসজিদ দেখার উদ্দেশ্যে, যেটি এখান থেকে সামান্য দূরেই অবস্থিত। তবে চলুন আমরা ঘুরে আসি ফুটি মসজিদে এবং জেনে নিই এর ইতিহাসের সমস্ত তথ্য। কাটরা মসজিদের অপোজিট এই রাস্তায় ধরে সোজা চলে গেলেই পড়বে ফুটি মসজিদ। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম ফুটি মসজিদ দেখার উদ্দেশ্যে। তবে চলুন দেখে আসা যাক ফুটি মসজিদ। তবে এটি এখন পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মুর্শিদ কুলি খাঁর দৌহিত্র নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটিকে। তাই তিনি নাকি এক রাত্রির মধ্যেই বিশাল এই মসজিদ বানানোর চেষ্টা করেন। তার রাজত্বকালে অরাজকতা, মন্ত্রিমণ্ডলীর সদস্যদের সঙ্গে নবাবের বিরোধ উত্তরোত্তর বেড়েই চলে। অবশেষে দিল্লির বাদশাহ হস্তক্ষেপ করতে বাধ্য হন। নবাব আলীবর্দী খানের নেতৃত্বাধীন ফৌজের হাতে নবাব সরফরাজ খাঁ নিহত হন 1740 সালে গিরিয়ার প্রথম যুদ্ধে। বিগ্রহে জড়িয়ে পড়ার ফলে কাজটি সম্পূর্ণ হয়ে ওঠেনি। নবাবের মৃত্যুর সঙ্গে তার সাধের কীর্তিসৌধ নির্মাণের কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই নবাব ফৌত হয়ে যান। তাই অসম্পূর্ণ গম্বুজের কারণে মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ বলে পরিচিত হয়।
সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় এখন এটি প্রায় বর্তমানে ধ্বংসের মুখে। মসজিদের দেওয়ালে ইন্দো সার্সেনিক স্থাপত্য শৈলীর কারুকাজ রয়েছে। একটা জায়গা, সেটা সেখানে আছে জাহান কোষা কামান। চলুন ভিতরে দেখি, ভিতরে গিয়ে। আর আমার ঠিক সামনেই আছে সেই জাহান কোষা কামান। মুর্শিদাবাদের তোপখানা এলাকায় এটি অবস্থিত। ঢাকার বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণস্বরূপ এখনও বিদ্যমান। জাহান কোষা কামান দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং ওজন 7 টনের ওপরে। এই কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। কামানটি থেকে একবার গোলা দাগবার জন্য 17 কিলো বারুদের দরকার হতো। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটি মরচেবিহীন। এটির ওপর লেখা লিপি অনুযায়ী জানা যায়, সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1637 খ্রিস্টাব্দে বাংলার দারোগা মোহাম্মদের নির্দেশে ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে তৎকালীন বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক শ্রী জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। থেকে প্রায় আনুমানিক 160 বছর আগে জাহান কোষা কামানটিকে একটি অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।